চলুন আজ আমরা ডুব দিই হাজার বছরের পুরনো এক রহস্যে বাংলার মাটিতে লুকিয়ে থাকা এক সুবিশাল স্থাপত্যের গল্প যার প্রতিটি ইট যেন মহাবিশ্বের এক একটা গোপন কথা বলে। এই যে দেখুন, এই সুবিশাল ধ্বংসাবশেষ, এটাই হলো সোমপুর মহাবিহার। কিন্তু এটাকে শুধু একটা পুরনো মঠ ভাবলে কিন্তু ভুল হবে। এটা ছিল সে সময়ের পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহারগুলোর একটা। মানে এর বিশালত্বটা একবার কল্পনা করে দেখুন। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন কেন বানানো হয়েছিল এত বড় একটা স্থাপনা? শুধুই কি একটা মঠ হিসেবে, নাকি এর নকশার পেছনে লুকিয়েছিল আরও গভীর কোনো উদ্দেশ্য, মহাবিশ্বের কোনো গোপন সংকেত? এই বিহারের স্থাপত্য কিন্তু শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটা গোটা দর্শন। চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। বিশেষজ্ঞরা বলেন এই স্থাপত্যের মূল উদ্দেশ্যই ছিল এক ধরনের অস্তিত্বের ভিত্তি তৈরি করা। মানে এমন একটা জায়গা বানানো যেখানে এখানকার বাসিন্দারা নিজেদেরকে এই বিশাল মহাবিশ্বের একটা অংশ হিসেবে অনুভব করতে পারত, চারপাশের পরিবেশের সঙ্গে, প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারত। এটা ছিল এক কথায় একটা আধ্যাত্মিক আশ্রয়। তো এই অসাধারণ দর্শনটাকে কিভাবে স্থাপত্যের রূপ দেওয়া হলো? চলুন এবার সেই মহাজাগতিক নকশার কোডটা ভাঙা যাক। ব্যাপারটা হলো, এই বিহারের ডিজাইনটা কোনোভাবেই এলোমেলো ছিল না। এটা ছিল আক্ষরিক অর্থেই মাটিতে আঁকা মহাবিশ্বের একটা সুবিশাল মানচিত্র। ভাবা যায় এমন একটা ডিজাইন যা স্বর্গ আর মর্তের মধ্যে একটা সেতু তৈরি করেছিল। এই ছবি দুটোর দিকে একবার তাকান। বাঁদিকে আছে একটা ঐতিহ্যবাহী বৌদ্ধ মণ্ডল, মহাবিশ্বের একটা প্রতীকী চিত্র, আর ডান দিকে সোমপুর মহাবিহারের প্ল্যান। মিলটা চোখে পড়ছে, তাই না? একদম হুবহু এক। পুরো বিহারটাই যেন একটা জীবন্ত মণ্ডল, যা স্বর্গ আর মর্তকে এক সুতোয় বেঁধেছে। শুধু নকশাই নয়, এর ভেতরের গঠনটাও ছিল দারুণ ইন্টারেস্টিং। করিডোরগুলো এমন এক পিনহুইল প্যাটার্নে সাজানো ছিল যে এর ভেতর দিয়ে হাঁটলে মনে হতো যেন ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকা ধর্মচক্রের সাথেই ঘুরছি। মানে এখানে সাধারণ হাঁটা চলাও ছিল এক ধরনের সাধনা, এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। তো এই যে এত বড় একটা দার্শনিক ভাবনা, এই যে মহাজাগতিক নকশা, এটাকে বাস্তবে বানানো হলো কিভাবে? চলুন এবার সেই নির্মাণ শৈলীর গল্পটা শুনি। কিভাবে মাটি দিয়ে একটা আস্ত জগৎ তৈরি করা হয়েছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত বড় একটা মহাজাগতিক কাঠামো বানানোর জন্য খুব দামি কিছু ব্যবহার করা হয়নি। নির্মাতারা ব্যবহার করেছিলেন একেবারে স্থানীয় জিনিস, বাংলার উর্বর পলিমাটি দিয়ে বানানো পোড়া ইট। কাঠ, বাঁশ আর কাদা তো ছিলই, পাথর যা ব্যবহার হয়েছে তাও খুব সামান্য। ভাবুন একবার, পায়ের নিচের মাটি দিয়েই মহাবিশ্বের এক নকশা গড়ে তোলা। প্রকৃতির সাথে কি অসাধারণ একটা মেলবন্ধন। আচ্ছা, শুধু দেয়ালই নয়, এখানকার মেঝে তৈরির পদ্ধতিটাও ছিল একটা শিল্পের মতো। ৬টা ধাপে তৈরি হতো এই মেঝে। শুনবেন কিভাবে? প্রথমে ইটের গুঁড়োর সাথে মেশানো হতো আঠালো কাই। এরপর তাতে যোগ করা হতো শন আর তেলের একটা ভেজা মিশ্রণ। তারপর সেই মিশ্রণটাকে ঘাস দিয়ে ঢেকে ৩ দিনের জন্য শুকোতে দেওয়া হতো। শুকিয়ে গেলে পালিশ করা পাথর দিয়ে ঘষে সেটাকে মসৃণ করা হতো। তার উপর ছড়ানো হতো লাল মাটি। আর সবশেষে একটা তৈলাক্ত প্রলেপ দিয়ে ফিনিশিং টাচ। কি অবিশ্বাস্য রকমের নিখুঁত আর ধৈর্যের কাজ, তাই না? আর এই নিখুঁত কাজেরই ফল হলো এই গাঁথুনি। দেখুন, হাজার বছর পেরিয়ে গেলেও আজও কেমন টিকে আছে। এটা সে সময়ের কারিগরদের দক্ষতার এক জীবন্ত দলিল, যা আমাদের আজও অবাক করে। তো এই বিশাল দেয়ালের ভেতরে জীবনটা কেমন ছিল? যারা এখানে থাকতেন, সেই ভিক্ষুরা, তাদের দিন কাটত কিভাবে? চলুন এবার সেই গল্পে ঢোকা যাক। এই মহাবিহারগুলো কিন্তু আজকের দিনের টপ ইউনিভার্সিটির চেয়ে কম কিছু ছিল না। এখানে ঢোকাটা মোটেও সহজ ছিল না। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের লেখা থেকে জানা যায়, গেটে দ্বাররক্ষকরা এমন সব কঠিন প্রশ্ন করতেন যে অনেকেই উত্তর দিতে না পেরে ফিরে যেতেন। মানে এখানে পড়াশোনার সুযোগ পেত কেবল সেরা আর মেধাবীরাই। আর তাদের জীবনযাত্রা ছিল প্রচণ্ড শৃঙ্খলাবদ্ধ। একটা ছোট্ট উদাহরণ দিই, সারাদিনে খাবার দেওয়া হতো মাত্র একবার, তাও দুপুর হওয়ার আগে। এই কঠোর সংযমী ছিল তাদের আধ্যাত্মিক সাধনার একটা বড় অংশ। প্রত্নতাত্ত্বিকরা খনন করে বেশ কিছু মজার জিনিস পেয়েছেন, যেগুলো অনেকটা পাজলের টুকরোর মতো। যেমন মুদ্রা হিসেবে কড়ির ব্যবহার হতো, আবার প্রত্যেকটা ঘরেই শস্য পেশার জন্য জাঁতা আর খাবার রাখার পাত্র পাওয়া গেছে। পড়াশোনার বিষয়গুলোও ছিল অনেক, যুক্তিবিদ্যা থেকে শুরু করে চিকিৎসা, অধিবিদ্যা, চারুকলা, সবই। এমনকি পরে ১৭টা ঘরের মধ্যে ৯২টা ঘরকে ব্যক্তিগত উপাসনার জায়গায় বদলে ফেলা হয়েছিল। এই ছোট ছোট সূত্রগুলো জুড়েই তাদের দৈনন্দিন জীবনের একটা ছবি পাওয়া যায়। আর এই বিহারের দেওয়ালগুলো,
এগুলো ছিল এক একটা কথা বলা বই, হাজার হাজার পোড়ামাটির ফলক দিয়ে সাজানো। প্রত্যেকটা ফলক যেন এক একটা গল্পের পাতা, যা আমাদের সে সময়ের মানুষের বিশ্বাস, সংস্কৃতি আর দৈনন্দিন জীবনের কথা বলে। তো আমরা নকশা দেখলাম, নির্মাণ দেখলাম, ভেতরের জীবনযাত্রাও দেখলাম, কিন্তু এই বিহারের প্রভাব কি শুধু এর দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল? একদমই না। চলুন এবার দেখি এর প্রতিধ্বনি সময়ের সীমা পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছেছিল। সোমপুর কিন্তু কোনো বিচ্ছিন্ন আশ্রম ছিল না। এটা ছিল একটা বিশ্বমানের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়। এখানকার জ্ঞান, এখানকার ছাত্ররা ছড়িয়ে পড়েছিল গোটা এশিয়ায়, তিব্বত, চীন, ইন্দোনেশিয়া পর্যন্ত। এখান থেকেই জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছিল বহুদূর। এর সবচেয়ে বড় উদাহরণ কে জানেন? অতীশ দীপঙ্কর। তিনি এই সোমপুর মহাবিহারেই বহু বছর পড়াশোনা করেছিলেন। এরপর প্রায় 1042 খ্রিস্টাব্দে তিনি তিব্বতে যান এবং সেখানকার বৌদ্ধ ধর্মের একজন প্রধান সংস্কারক হয়ে ওঠেন। ভাবুন তো, বাংলার এক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের জ্ঞান কিভাবে একটা গোটা দেশের ধর্ম আর সংস্কৃতিকে নতুন রূপ দিয়েছিল। এর থেকেই বোঝা যায় সোমপুরের প্রভাব কতটা গভীর আর সুদূর প্রসারী ছিল। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? সোমপুর মহাবিহার বানানো হয়েছিল মানুষকে এই বিশাল মহাবিশ্বের মাঝে নিজেদের অস্তিত্বের একটা শক্ত ভিত্তি দেওয়ার জন্য, প্রকৃতির সাথে একাত্ম করার জন্য। আর এটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের আজকের স্থাপত্য, আমাদের এই আকাশছোঁয়া বিল্ডিং, কাচের দেওয়াল, এগুলো আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে কি বলে? আমরা কি প্রকৃতির সাথে আরও বেশি করে জুড়ছি, নাকি দিন দিন আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছি? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।